কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। সকলকে আমি আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব বিবিধ ছয় এই শিরোনামে কোসাইন এরর হিসাব করা, স্লিপ গেজেস এবং সাইন বার এর মাধ্যমে কোণ হিসাব করা অর্থাৎ কোণের পরিমাণ হিসাব করা, 3 তার পদ্ধতিতে স্ক্রু থ্রেড এর কার্যকরী ব্যাস পরিমাপ করা অর্থাৎ হিসাব করা, এই আলোচ্য বিষয়ের উপরে আমি মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রত্যাশা করি সেশন শেষে তোমরা কোসাইন এরর হিসাব করতে পারবে এবং স্লিপ গেজেস ও সাইন বারের মাধ্যমে কোণের পরিমাণ হিসাব করতে পারবে, 3 তার পদ্ধতিতে স্ক্রু থ্রেডের কার্যকরী ব্যাস হিসাব করতে পারবে অর্থাৎ পরিমাপ করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শুরু করি, কিন্তু তার পূর্বেই আমরা একটু বিন্যস্ত করে নিতে চাই আমরা আলোচনাটি কিভাবে শুরু করব, কতটুকু সময় কোন জায়গাটায় আমরা ব্যয় করতে চেষ্টা করব বা করা উচিত হবে। আমি এখানে একটু বিভাজন করেছি এইভাবে: প্রথম দিকে সূচনা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময় 3 মিনিট, এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য 2 মিনিট রেখে মূল আলোচনা, যেখানে আমরা আজকে এই বিভিন্ন অধ্যায়ের মধ্য থেকে বাছাই করে যেখানে প্রবলেম সলিউশন নিয়েই মূলত একটু আলোচনাটা হবে, সেখানে 25 মিনিট আমি বরাদ্দ রেখে আলোচনা শুরু করতে চাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই শুরু করি কোসাইন এরর হিসাব করার বিষয় নিয়ে। আমরা এই বিষয়টি কিন্তু নিয়মিত সেশন যেখানে আমরা আলোচনা করেছিলাম সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, তোমরা বুঝেছো, অনুধাবন করেছো, তারপরে টেক্সট পড়েছো, সকল কিছু আমি মনে করি একেবারেই তোমাদের আয়ত্তের মধ্যে। তারপরেও এই কোসাইন এরর হিসাব করতে যে বিষয়গুলো আলোচিত হয়েছিল সেগুলো তোমাদের সামনে একটু আমি উপস্থাপন করে নিতে চাই, যাতে কিনা তোমাদের স্মৃতিটা একটু সামনে চলে আসে। আমরা এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। কোসাইনকে সংক্ষেপে কজ বলে, একটি সূক্ষ্ম সমকোণী ত্রিভুজকে বিবেচনা করলে তার অতিভুজ, ভূমি এবং একটি তার অভিলম্ব থাকবে। তারপরে যদি সূক্ষ্ম কোণটাকে এ কোণ ধরে নেই তাহলে কজ এ ইজ ইকুয়াল টু আমাদের ভূমি বাই অতিভুজ হবে, এবং ভূমিটাকে আমরা যদি এ বি চিহ্নিত করি তাহলে ভূমি আমরা বলতে পারি কজ এ সাপেক্ষে কজ এ ইন্টু অতিভুজ এ সি। এই সূত্রগুলো আমরা বলেছিলাম, এবং বাম পাশের চিত্রে আমরা এরকম বারবার দেখিয়েছিলাম যে আমরা যদি স্বাভাবিকভাবেই এভাবে আমরা পরিমাপ করি একটি আনুভূমিক মাপ, তাহলে আমরা যদি একটি দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র দিয়ে মাপতে চাই তাহলে আমাদের কৌণিক বিচ্যুতি হতে পারে স্থাপনের সময় বা অন্য যে কোনো কারণে। সেক্ষেত্রে আমাদের যে পরিমাপের ক্ষেত্রে ত্রুটিটুকু হবে সেটাই আমরা এখানে বিবেচনা করব যে কতটুকু হতে পারে, এবং সেই বিবেচ্য বিষয়টি হবে হচ্ছে কোসাইন এরর। আনুভূমিকভাবে যে যতটুকু বিচ্যুতি ঘটবে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সেটি আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব, এবং সেখানটায় আমরা এই ফর্মুলাগুলো বা এই সূত্রগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম। যদি আমরা ওই পূর্বের স্লাইডে যেভাবে দেখলাম আমরা একদম 0 ডিগ্রি থাকা অবস্থায় কিভাবে সূত্রটি হতে পারে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি এই আঙ্কিকে, এবং কোসাইন এররের ইকুয়েশনটাকে আমরা ওরকম পরপর মূল দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য যেটা হতে পারে আনুভূমিকভাবে সেটা সাপেক্ষে আমাদের কৌণিক বিচ্যুতির যে দৈর্ঘ্যটি পাওয়া যাবে তার পারস্পরিক পার্থক্যের পরিমাণটাই হবে হচ্ছে কোসাইন এরর। এইভাবে আমরা নিয়মিত সেশনে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তাহলে এই আলোচনা থেকে আমরা যদি একটি সমস্যা তৈরি করি এবং সেই সমস্যার সমাধানটি যদি আমরা এই সূত্রগুলোর মাধ্যমে আমরা প্রতিপাদন করার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা কোসাইন এররের পরিমাণটি বের করতে পারবো। দেখা যাক সমস্যাটি কেমন।
সমস্যাটি হচ্ছে যদি কোনো একটি বস্তুর প্রস্থ আনুভূমিকভাবে মাপার ক্ষেত্রে প্রকৃত প্রস্থ মাপ 10 সেন্টিমিটার, আমরা এটা ধরে নিই, এবং মাপার ক্ষেত্রে কোনো কারণে মাপন যন্ত্রের কৌণিক বিচ্যুতি যদি 3 ডিগ্রি হয়ে যায়, সবই আমি অনুমান করেছি, এবং প্রস্থ মাপ যদি সেই অবস্থায় আমাদের মাপন যন্ত্রে যদি আমি দেখতে পাই 10.20 সেন্টিমিটার পাওয়া যায়, এই অবস্থায় মাপের ক্ষেত্রে কোসাইন এররের পরিমাণটি হিসাব করতে আমাদেরকে বলা হচ্ছে। আমি আবার পড়ি, প্রকৃত আনুভূমিক প্রস্থের পরিমাণটি হচ্ছে 10 সেন্টিমিটার, কিন্তু মাপন যন্ত্র যখন স্থাপন করে মাপতে গেলাম তখন আমাদের কৌণিক বিচ্যুতি 3 ডিগ্রি হয়ে গিয়েছে, সেটা আমরা খেয়াল করিনি। এই অবস্থায় আমি লিনিয়ার স্কেলে আমি মাপ পেয়ে গেছি 10.20। তাহলে আমি 10.20 নিয়েই কিন্তু চলতেছি, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এটা 10 সেন্টিমিটার ছিল, আমি কিন্তু সেটা খেয়াল করিনি। এই যে একটি ঘটনা ঘটে গেল, এই অবস্থায় আমি যদি কোসাইন এররের পরিমাণটি হিসাব করতে চাই, তাহলে আমরা ওই যে পূর্বে যে আলোচনা করলাম একটু আগেই, যে ফর্মুলাগুলো দেখালাম, সেই আঙ্গিকে আমরা বের করতে পারবো যে কতটুকু আমাদের এখানে প্রকৃত প্রস্থ পরিমাপের সাপেক্ষে কতটুকু এরর এখানে তৈরি হয়েছে, বেশি হয়েছে কম হয়েছে। এই কৌণিক বিচ্যুতি, দৈর্ঘ্য পরিমাপন যন্ত্রের কৌণিক বিচ্যুতির হেরফেরের কারণে কতটুকু হয়েছে, কি দেওয়া আছে সমস্যাটিতে দেওয়া আছে যে প্রকৃত দৈর্ঘ্যটা হবে হচ্ছে 10 সেন্টিমিটার, কিন্তু মাপন যন্ত্রের কৌণিক বিচ্যুতি ঘটে গিয়েছে, যেখানে 0 ডিগ্রি হওয়া উচিত ছিল সেখানে 3 ডিগ্রি কৌণিক বিচ্যুতি ঘটেছে, এবং এই 3 ডিগ্রি কৌণিক বিচ্যুতি অবস্থায় মাপন যন্ত্রের মাপ বা পাঠ পাওয়া গিয়েছে 10.20 সেন্টিমিটার। আর বের করতে হবে কোসাইন এররের পরিমাণটি। আশা করি সমস্যা যেটি বলা হচ্ছে তার সাপেক্ষে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে আমরা একদম পরিষ্কার। এই অবস্থায় আমরা এখন সলিউশনের দিকে যাই, কি হচ্ছে এবং কিভাবে করব। যখন কৌণিক বিচ্যুতি কোণের পরিমাণ 3 ডিগ্রি, তখন কিন্তু আমরা এভাবে বলতে পারি, একটু আগে আমরা যে ফর্মুলাগুলো দেখলাম, যে ভূমি তখন ওই সূক্ষ্ম সমকোণী সূক্ষ্ম ত্রিভুজের থেকে আমরা L3 লিখতে পারি cos 3 ডিগ্রি ইন্টু অতিভুজ H3। তাহলে ভূমি L3 এর পরিমাণটি কিন্তু আমরা হিসাব করলে পেয়ে যাব 10.186 সেন্টিমিটার। আমি এখানে তোমাদেরকে অনুরোধ করব, আজকের এই এখন থেকে অবশিষ্ট সময়টুকু যতটুকু আছে সেশনে ক্যালকুলেটর লাগবে, যে তুমি এটা নিজেরা একটু পরখ করে দেখতে চাও। আর যদি পরবর্তীতে এই ভিডিওটি তোমরা বারবার দেখে নিতে চাও, তখনও দেখে নিতে পারবা পরখ করে, হিসাব করে। আমি এখানে তোমাদেরকে হিসাব করে রেখে দিয়েছি যে এই পরিমাণটি হবে, L3 এর মানটি হবে 10.186 সেন্টিমিটার। এই যে আমি যখন কৌণিক বিচ্যুতির পরিমাণ 3 ডিগ্রি, সেই অবস্থায় ভূমির পরিমাণটি পাইলাম, অর্থাৎ আনুভূমিক মাপটি পাইলাম হচ্ছে 10.186 সেন্টিমিটার, কিন্তু প্রকৃত মাপটি কত ছিল বা হবে 10 সেন্টিমিটার। তাহলে কোসাইন এররের ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, যে প্রকৃত ভূমির মাপ হয় এর থেকে বড় বা ছোট যেটাই হোক না কেন, সেটা হচ্ছে ওই কৌণিক বিচ্যুতি অবস্থায় যে পরিমাপটি পাওয়া যাবে সেটি বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 10.000 বিয়োগ 10.186, এখানে 0.186 একটু পরিবর্তিত অবস্থায়, বৃদ্ধি অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি মাপের ক্ষেত্রে যে মাপটি এখানে কৌণিক বিচ্যুতি 3 ডিগ্রি হলো, তার কারণে আমরা যে মাপটি পেলাম তাতে এখানে 0.186 সেন্টিমিটার পরিমাণ বেশি পেয়েছি, এরর রয়েছে, ত্রুটি আছে মাপের ক্ষেত্রে। এটাই হচ্ছে আমাদের কনক্লুশন আসবে। তাহলে কোসাইন এররের পরিমাণটি হবে হচ্ছে 0.186 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর বা কনক্লুশন। পজিটিভ নেগেটিভের বিষয় না, এররের পরিমাণটি কত? এররের পরিমাণটি হচ্ছে 0.186 সেন্টিমিটার। কোন ক্ষেত্রে? আমি যে মাপটি পেয়েছি সেই মাপের মধ্যে কোন মাপটি? 10.20 সেন্টিমিটার যে মাপটি পেয়েছি তার ভিতরে এররের পরিমাণটি হচ্ছে 0.186 সেন্টিমিটার। আমরা চলে আসতে চাই স্লিপ গেজেস এবং সাইন বারের মাধ্যমে কোণ হিসাব করা।
এই আলোচনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি সমস্যা এখানে মনে করি এরকম যে 200 মিলিমিটার সাইনবারের সাহায্যে একটি জবের কোণ পরিমাপ করে নিচু এবং উঁচু প্রান্তের স্লিপ গেজের মাপ পাওয়া গেল যথাক্রমে 5.475 মিলিমিটার এবং 0.375 মিলিমিটার। জবের কোণের পরিমাপ আমরা নির্ণয় করতে চাই। ঠিক এই সমস্যাটি যখন সমাধান করতে যাব তখন আমরা আবার ওরকম মনে করে নিতে পারি যে আমরা কি কি শিখেছিলাম, দেখেছিলাম, বুঝেছিলাম। সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রগুলো একটু আবার দেখে নিতে চাই, যা কিন্তু নিয়মিত সেশনে আমরা আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম। দেখো তো আমরা এই চিত্র দুটো আমরা দেখেছিলাম কিনা। সাইন বারকে আমরা এইভাবে স্থাপন করতে পারি। বাম পাশের ছোট স্লিপ গেজের উচ্চতা এই স্মল এইচ যেটা বলতেছি এবং ক্যাপিটাল এইচ ডান পাশে যারা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু স্লিপ গেজের উচ্চতা নিচু প্রান্তের এবং উঁচু প্রান্তের। এবং সাইন বারের নিচের দিকে আমরা ওয়ার্ক পিসকে বসিয়েছি এবং থিটা কোণের পরিমাণটি আমরা বের করতে চাই। সেটা আমরা ডান পাশের সমকোণী ত্রিভুজ দিয়ে সেটা দেখানোর চেষ্টা করেছি। সবগুলোই কিন্তু আমরা নিয়মিত সেশনে বিস্তারিত আলোচনা করে বুঝেছি। আবার একইভাবে এইভাবেও কিন্তু আমরা সাইন বারকে স্থাপন করে ওয়ার্ক পিসকে তার উপরের দিকে বসিয়ে আমরা আবার কোণের পরিমাণ বের করার চেষ্টা করতে পারি এবং পরিমাপ করতে পারি। সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের একই রকমের সূত্র বা বিবেচনা করতে হবে, যদিও স্থাপনার ক্ষেত্রে স্থাপন যখন করব তখন একটু হেরফের হতে পারে। আমার দৃশ্যত আমি যখন দেখব তখন হয়তো একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু বাস্তবে বিবেচনার ক্ষেত্রে সকল কিছু একইভাবে বিবেচিত হবে। এই চিত্রগুলো নিশ্চয়ই পরিচিত, আমি এগুলো নিয়মিত সেশনে দেখিয়েছি এবং আলোচনা করেছি। এই যদি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি? আমরা এখন সমাধানে যেতে পারি। সমাধানটি এরকম যে দেওয়া আছে সাইন বারের দৈর্ঘ্য এল 200 মিলিমিটার। আমরা নিশ্চয়ই এই কথাগুলো বুঝি এবং আমরা জানি। এবং নিচু প্রান্তের স্লিপ গেজের উচ্চতা 5.475 মিলিমিটার এবং উঁচু প্রান্তের স্লিপ গেজের মোট উচ্চতা 20.375 মিলিমিটার। এগুলো সব দেওয়া আছে সমস্যার ভিতরে, প্রবলেমের ভিতরে। তাহলে বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে জবের যে কোণটি আমরা মাপতে চাই সেই কোণের পরিমাণটি হচ্ছে থিটা। যদি আমরা কল্পনা করি, ধরে নেই তার পরিমাণটি কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে আমরা জানি কি সাইন বারের যে ফর্মুলা আমরা নিয়মিত সেশনে দেখেছিলাম, শিখেছিলাম, এবং সাইন বারের যে নীতি সেখান থেকে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে উঁচু প্রান্তের স্লিপ গেজের উচ্চতা বিয়োগ নিচু প্রান্তের স্লিপ গেজের উচ্চতা অর্থাৎ লম্ব বাই হচ্ছে সাইন বারের দৈর্ঘ্য। কোনটা? অতিভুজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই যদি হয় তাহলে নিশ্চিতভাবেই আমরা এখান থেকে থিটা যে আমরা ইকুয়েশনটিকে একটু পার্শ্ব পরিবর্তন করলে লিখতে পারি, সেটা হচ্ছে সাইন ইনভার্স h2 মাইনাস h1 বাই l। আবারও একই কথা, নিশ্চয়ই তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, সেখান থেকে যদি আমরা h2 এর মানটি বসিয়ে দেই, h1 এর মানটি আমরা বসিয়ে দেই, বিয়োগ করি, তাকে যদি আমরা l বা 200 মিলিমিটার দিয়ে ভাগ করি এবং তারপরে সাইন ইনভার্স করি, তাহলে থিটার পরিমাণটি আমরা পেয়ে যাব। কিন্তু একটু আমাদের সমস্যা হয়, আমরা শিক্ষার্থী হিসাবে অনেক সময় একটু বিব্রত বোধ করি। কি করি? আমাদের পরিমাণটি চলে আসে, দেখো থিটা ইজ ইকুয়াল টু 4.27 ডিগ্রি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা যদি লিখে ফেলি যে কোনো কারণে, হয় সময়ের অভাবে বার ডিটেলস বুঝতে পারছি না সে কারণে, তাহলে 4.27 ডিগ্রি বললে কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে খুব বেশি ত্রুটি হবে না, হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু বেশি বুঝতে পারি, আরো বেশি সময় পাই, বিবেচনা করি, তো অবশ্যই সেটাকে ওই 0.27 ডিগ্রিটাকে একটু ভেঙে আমরা পরিপূর্ণ ডিগ্রি লিখবো 4 ডিগ্রি, আর 0.27 ডিগ্রিটাকে ভেঙে আমরা মিনিট, সেকেন্ড ইত্যাদি করার চেষ্টা করব। এখন কি করব, কিভাবে করব, এইটা কিন্তু আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি এটা নিয়ে প্রশ্ন করে বুঝতে পারে না। আমি যদি এখানে একটু উল্টো প্রশ্ন করতে চাই তোমাদেরকে, যে আমরা কিভাবে ডিগ্রি একটি যদি মনে করি বড় একক, তাহলে তার ছোট একক হচ্ছে মিনিট, সেকেন্ড, নিশ্চয়ই আমরা এটা জানি, তাই না? এবং তার নিচের দিকে আমি লিখেছি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, অর্থাৎ বলতে পারি 60 মিনিটে 1 ডিগ্রি। আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, আমি বলতে পারি 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিক
এইটাকে না বিবেচনা করে, এটাকে না চিন্তা করে, এটা মনে হতে পারে খুব কঠিন একটি বিষয় হয়ে যাচ্ছে। আমরা যদি খুব স্বাভাবিকভাবে মনে করি সেন্টিমিটার এবং মিটারের মধ্যে কি সম্পর্ক, ইঞ্চি এবং ফুট বা ইঞ্চ এবং ফুট এর মধ্যে কি সম্পর্ক, এর মধ্যে বড় একক কোনটা, ছোট একক কোনটা, সেন্টিমিটার, মিটার, মিটার, কিলোমিটার, তাদেরকে আমরা কিভাবে কনভার্ট করি একটা এককের থেকে আরেকটা এককে। খুব সোজা করে যদি অল্প কথা যদি আমি প্রশ্ন করি বা আমি বলতে চাই, তাহলে এরকম বলতে পারি যে বড় একক থেকে যখন ছোট এককে যাবে তখন তাদের মধ্যে আন্তঃসম্পর্কের যে পরিমাণটি সেটি দিয়ে কি গুণ করতে হয় না ভাগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা এটি জানো, যখন বড় একক থেকে ছোট এককে যাবে তখন গুণ করতে, আবার যখন ছোট একক থেকে বড় এককে যাবে তখন ভাগ করতে হয়। নিশ্চয়ই তোমরা এটা একমত আমার সঙ্গে, তাই না? এটা তোমাদের জানার কথা, ষষ্ঠ পর্বে পড়ো, অনেক বড় তোমরা জ্যেষ্ঠ শিক্ষার্থী প্রতিষ্ঠানের। তাহলে আমাদের ডিগ্রি থেকে যখন মিনিটে নিব তখন 0.27 ডিগ্রি যখন থাকলো, ওকে যখন আমরা মিনিটে নিতে চাই তখন ডিগ্রি এবং মিনিটের মধ্যে কি সম্পর্ক, 60 বা 60 সম্পর্ক, 6×0=60। তাহলে ওই 60 দিয়ে 0.27কে কি করতে হবে, নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে, গুণ করব। গুণ করলেই যেটা হয়ে যাবে পূর্ণ সংখ্যাটি হবে হচ্ছে মিনিট, আর দশমিক যুক্ত সেটা হয়ে যাবে আবার ওই দশমিক কত মিনিট, ওকে আবার যখন 60 দিয়ে গুণ করব তখন হয়ে যাবে পূর্ণ সংখ্যাটি সেকেন্ড, এবং দশমিক যুক্ত সেটা হয়ে যাবে সেকেন্ডের একটি অংশ। আমরা এইভাবে কিন্তু এটাকে বিভাজন করে মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ঠিক সে কাজটি করেই তোমাদেরকে এখানে দেখিয়েছি যে 4.27 ডিগ্রি এই অবস্থায় রেখে দিলে কোনো ভুল নেই, কিন্তু আমরা আরো পরিষ্কারভাবে ডিটেইলস করতে পারি এবং পারলে তাই করা উচিত এবং জানা উচিত নিশ্চিতভাবেই। সেটা হচ্ছে এক্ষেত্রে যে বস্তুটির আমরা কোণ পরিমাপ করলাম স্লিপ গেজ এবং সাইন বারের মাধ্যমে, তার পূর্ণ কোণের পরিমাণটি হবে 4 ডিগ্রি 16 মিনিট 12 সেকেন্ড। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই আমাদের আজকের আলোচনার একদম শেষ আলোচ্য বিষয়ে। কিন্তু সেই আলোচনাটি কি ছিল? আলোচনাটি ছিল হচ্ছে আমরা 3 তার পদ্ধতিতে স্ক্রু থ্রেডের কার্যকরী ব্যাস মাপ। হ্যাঁ, নিশ্চয়ই তাই আমরা করতে চাচ্ছি, একটি সমাধান, একটি সমস্যা তৈরি করে তা আমরা মাপতে চাচ্ছি। কিন্তু তার আগেও যে বললাম যে আমি তোমাদেরকে একটু মেমোরি রিকল করে নিতে চাচ্ছি যে আমরা এই সম্পর্কিত নিয়মিত সেশনে কি কি দেখেছিলাম, শুনেছিলাম ইত্যাদি বিষয়গুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে আমি সেই স্লাইডগুলোর সামান্য কিছু অংশ দেখিয়ে নিতে চাই। যেমন ওই জায়গাটা ইফেক্টিভ ডায়ামিটার, কার্যকরী ব্যাস যদি মাপতে চাই, সেখানে আমাদের কিন্তু আমাদের সাইড ক্যালিপার্স বা মাইক্রোমিটার দরকার পড়বে, বেস্ট ওয়্যার দরকার পড়বে, হ্যাঁ, তার দরকার পড়বে ইত্যাদি বিষয়গুলো। আমি সেই জায়গাগুলো একটু তোমাদেরকে নক করতে চাই। আমি প্রথম এখন যে স্লাইডটি দেখাচ্ছি সেটা হচ্ছে বেস্ট সাইজ অফ ওয়্যারের সূত্র প্রতিপাদন করার সময় আমরা কি কি আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম। আমরা এরকম একটি থ্রেড দেখিয়েছিলাম, তার মধ্যে একটি তার বসিয়েছিলাম, এবং সেক্ষেত্রে আমরা এই তারটাকে বলেছিলাম যে বেস্ট সাইজ অফ ওয়্যার, এর যে ব্যাসটি পাবো সেটাকে আমরা জি ধরে নিতে চাই, ক্যাপিটাল জি, এবং এর ডায়ামিটারটি বের করবো। এক্ষেত্রে আমরা এরকম একটি ত্রিভুজ চিন্তা করেছিলাম যেটা কিনা এখান থেকে এসেছিল। এই যে আমাদের বৃত্তটি, এটা হচ্ছে তারের ব্যাস, এর গোটা ব্যাসটিকে আমরা ধরেছিলাম হচ্ছে জি। এখানে এই যে ও বি এবং এ, ও বি এ ও, এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে আমরা চিন্তা করব। স্ক্রু থ্রেডের যে কোণ সেটা হচ্ছে এ, তার অর্ধেকটা হচ্ছে আলফা। এই বিষয়টা নিয়ে আমরা এখানে পরবর্তী স্লাইডে আমরা একটি সমকোণী, সূক্ষ্ম সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই অবস্থায় আমরা আলোচনা করেছি, তোমাদের মনে আসে নিশ্চয়ই, আমরা এই জিনিসগুলো দেখিয়েছিলাম যে বিডি হচ্ছে আমাদের পিস এর 4/1 p/4, আলফা হচ্ছে থ্রেড অ্যাঙ্গেল এর তার অর্ধেক ইত্যাদি আমরা জানি মনে করি। বেস্ট সাইজ অফ ওয়্যার ডায়ামিটার 2OB, যেটা আমরা কিন্তু 2OB ধরছি কিন্তু বাস্তবে এটা জি ধরে নিব ইত্যাদি বিষয়। সমকোণী ত্রিভুজ ODB এবং OBA থেকে আমরা OBD কোণ আলফা আমরা পেয়ে যাব। এই আলোচনাগুলো নতুন করে করব না। আবার সমকোণী ত্রিভুজ ODB থেকে আমরা কজ আলফাকে এরকম লিখতে পারি, তাহলে OB সমান এরকম লিখতে পারি। এই অবস্থায় আমরা এই ইকুয়েশনগুলো আমরা ডেভেলপ করেছিলাম আমরা নিয়মিত সেশনে। বিস্তারিত আলোচনা এখানে আমি করতে চাচ্ছি না, কিন্তু এই জায়গাটি আমরা কিন্তু ভালো করে আমরা দেখে নিব, কারণ কি একটু পরেই আমাদের লাগবে। সেটা হচ্ছে বেস্ট সাইজ অফ ওয়্যারের ডায়ামিটার, মনে করি সেটা হচ্ছে ক্যাপিটাল জি। কি পাই? পিস বাই টু। পিস, পি যদি ছোট পিস, যদি ছোট পি হয় তাহলে p/2 ইন্টু সেক থ্রেড অ্যাঙ্গেল বাই 2। থ্রেড অ্যাঙ্গেল যদি যেটাই হবে না কেন
তার অর্ধেক আমরা ধরে নেব, p/2 ইন্টু sec থ্রেড অ্যাঙ্গেল বাই 2। আশা করি আমরা এটা মনে রাখবো। ঠিক এরপরে আমরা আরও এরকম একটি চিত্র নিয়ে কাজ করেছিলাম নিয়মিত সেশনে। সেটা হচ্ছে এই হচ্ছে একটি স্ক্রু থ্রেড, তার মধ্যে আমরা বেস্ট সাইজ অফ ওয়্যার বসালাম দুই প্রান্তে, তারপরে তারের উভয় পাশে একদম আউটার সারফেসে আমরা মাইক্রোমিটার দিয়ে বা স্লাইড ক্যালিপার্স দিয়ে দূরত্ব মাপলাম, যেটা মনে করি m, এবং এর যে ইনার ডায়ামিটার সেটা মনে করি কে, ইফেক্টিভ ডায়ামিটার মনে করি হচ্ছে ই। এই ইফেক্টিভ ডায়ামিটারটাকে আমরা মাপতে চাই। এই অবস্থায় p/2, p/4, থ্রেড অ্যাঙ্গেল এ, অর্ধেক আলফা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম নিয়মিত সেশনে। এই চিত্রটিও তোমাদের পরিচিত। এর মধ্যে আমরা এই অঙ্কনটা করে নিলাম। এখান থেকে আমরা এরকম একটি বিষয় আমরা জাম্প করেছিলাম নিয়মিত সেশনে। এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ইফেক্টিভ ডায়ামিটার ইটার ইকুয়েশনটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। সেখানে আমরা বলেছিলাম যে E is equal to m minus g minus 2od। E is এই জি অর্থাৎ এখান থেকে অর্ধেক আর এই পাশে অর্ধেক, দুটো অর্ধেক মিলে একটা ডায়ামিটার অর্থাৎ জি, মাইনাস 2od অর্থাৎ এই পাশে মিলে হবে হচ্ছে এই দাগ পর্যন্ত। এই দাগ পর্যন্ত হয়ে গেলেই তো হচ্ছে আমাদের ইফেক্টিভ ডায়ামিটার। আশা করি এই এখনো বুঝতে পারছি আমরা, এবং তখন আমরা যখন আমরা নিয়মিত আলোচনা করছিলাম তখনও আমরা বুঝতে পেরেছিলাম। এই ইকুয়েশনটা থেকে যদি ওডির মানটা এই ত্রিভুজ থেকে দিতে পারি তাহলে আমাদের ইফেক্টিভ ডায়ামিটার ইকুয়েশনটা করতে পারবো। আমরা নিয়মিত সেশনে এই ওডির মানটা আমরা দেখিয়েছিলাম এভাবে, এবং সেখান থেকে আমরা কার্যকরী ব্যাস ইর চূড়ান্ত রূপটি এভাবে পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ই ইজ ইকুয়াল টু এম, এম কোনটা? একেবারে তারের এক প্রান্তের বাইরে থেকে অপর প্রান্তের বাইরের দৈর্ঘ্য এম, মাইনাস তারের ব্যাস মাইনাস পিস বাই 2 ইন্টু tan অফ থ্রেড অ্যাঙ্গেল বাই 2। আমরা কিন্তু এটা মনে রাখবো, E is equal to m minus g minus p by 2 ইন্টু tan অফ থ্রেড অ্যাঙ্গেল বাই 2। তাহলে দুটো ইকুয়েশন আমরা কিন্তু মনে রাখবো। একটু পরেই যে আমরা সমাধানটি করতে চাচ্ছি সেটার ক্ষেত্রে একটা হচ্ছে বেস্ট সাইজ অফ ওয়্যার তারের ব্যাস নির্ণয় করার জন্য, আর হচ্ছে কার্যকরী ব্যাস ই বের করার জন্য। আমরা এখন দেখতে চাই একটি সমস্যাকে সমাধান করার ক্ষেত্রে কিভাবে এই দুটো ইকুয়েশনকে আমরা ব্যবহার করব। তোমরা সবই পারো আমি আশা করি, তারপরেও আমি একটু তোমাদেরকে সহযোগিতা করার জন্য আলোচনাটি পুনরায় করছি। সমস্যাটি এরকম, M8 কোর্স সিরিজে 60 ডিগ্রি ভি থ্রেড মেট্রিক স্ট্যান্ডার্ড বোল্টের কার্যকরী ব্যাস 7.35 মিলিমিটার হলে 3 তারের উপর মাইক্রোমিটারের পাঠ কত হবে? আবারও পড়ি, M8 কোর্স সিরিজে 60 ডিগ্রি ভি থ্রেড মেট্রিক স্ট্যান্ডার্ড বোল্টের কার্যকরী ব্যাস 7.35 মিলিমিটার হলে 3 তারের উপর মাইক্রোমিটারের পাঠ কত হবে? তাহলে M8 হচ্ছে একটি থ্রেডকে চিহ্নিত করার জন্য মেট্রিক থ্রেড M দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং 8 দিয়ে বোঝানো হচ্ছে ওর সিরিজের নাম। এটা কি বোঝানো হবে আমরা ডিটেলস যখন থ্রেড নিয়ে পড়াশোনা করি বা করব ড্রয়িং এর ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা চট করে যেটা বুঝবো একটু পরে সেটা আলোচনা করছি। আর ভি থ্রেড তার অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, এটা বুঝতে পারছি, এবং এটা হচ্ছে কোর্স সিরিজ অর্থাৎ খুব মোটা মোটা থ্রেড হবে, একটি বোল্ট, এবং তার কার্যকরী ব্যাসের পরিমাপ হচ্ছে 7.35 মিলিমিটার। এটুকু আমরা দেওয়া আছে, এবং তার মধ্যে তার বসিয়ে যে মাইক্রোমিটার দিয়ে যে পাঠটা নেওয়া হয়েছে সেই পাঠের পরিমাণটি এখানে বের করতে বলা হচ্ছে, অর্থাৎ এম এর মানটি কিন্তু চেয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এম এর মানটি এখানে বের করতে হবে। ইর মানটি 7.35 দেওয়া আছে। আরো একটু কি বলেছে সমস্যায়, যে এক্ষেত্রে বেস্ট ওয়্যার যদি ব্যবহার করা হলে বেস্ট ওয়্যার সাইজও নির্ণয় করো। তাহলে মনে করা যাক এখানে বেস্ট সাইজ অফ ওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সেটির মানও বের করে দেখাতে হবে বা বের করে নিতে হবে। তাহলে আশা করি আমরা সমস্যাটি বেশ খানিকটা বুঝতে পেরেছি। আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, তাহলে পরিপূর্ণভাবেই আমরা বুঝতে পারবো এবং সমস্যাটি সমাধানও করতে পারবো। সমস্যাটিতে কি দেওয়া আছে? দেওয়া আছে যে পিসের মান হচ্ছে 8 মিলিমিটার, 8 মিলিমিটার। হ্যাঁ, M8 সিরিজের হলে তার পিসের মান হবে 8 মিলিমিটার। ভেরি ক্লিয়ার একটি সেন্স। ইফেক্টিভ ডায়ামিটার কার্যকরী ব্যাস ইর মান দেওয়া আছে 7.35 মিলিমিটার,
আলফার মান হচ্ছে 60 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আলফাটা কি থ্রেড অ্যাঙ্গেল বাই 2, তাহলে ভি থ্রেড 60 ডিগ্রি, তাহলে আলফার মানটা হবে 30 ডিগ্রি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, কারণ আমরা ওখানে আলফা ধরে কিন্তু কাজগুলো করেছিলাম, এবং থ্রেড অ্যাঙ্গেল বাই 2 মানেই হচ্ছে আলফার মান। আশা করি আমরা বুঝতে পেরেছি। বের করতে কি হবে? বের করতে হবে জি ইজ ইকুয়াল টু কত। জিটা কি? জিটা হচ্ছে এই প্রবলেমের ভিতরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট ওয়্যারের সাইজ নির্ণয় করতে বলা হচ্ছে, তার মানে ডায়ামিটার বের করতে বলা হচ্ছে, তার মানে জির মানটা বের করতে বলা হচ্ছে। আমরা এটা বের করব, এবং এম এর মানটা কত, অর্থাৎ একদম মাইক্রোমিটারের সাহায্যে তারের এক প্রান্ত বাইরের প্রান্ত থেকে অপর পাশের বাইরের প্রান্ত পর্যন্ত যে দৈর্ঘ্যের মাপ বা দূরত্বের মাপ সেটি বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি আমরা কি জানি, জির মানটা আমরা কি জানি। জির মানটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, জি ইজ ইকুয়াল টু বলেছিলাম, মনে রাখো, জি ইজ ইকুয়াল টু পি বাই 2 ইন্টু সেক আলফা, এবং এম ইজ ইকুয়াল টু, একটু আগে যে ফর্মুলাটা দেখালাম ওটা যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে আমরা বলতে পারি এম ইজ ইকুয়াল টু ই প্লাস জি প্লাস পি বাই 2 ইন্টু টেন আলফা। আশা করি তোমরা খাতায় যেহেতু তোমাদের লেখা আছে বা আগে জানা আছে, মুখস্থ আছে অনেকেরই, এই জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বেস্ট সাইজ অফ ওয়্যার জি ইজ ইকুয়াল টু পি বাই 2 ইন্টু সেক আলফা, এবং এম ইজ ইকুয়াল টু হবে ই প্লাস জি প্লাস পি বাই 2 ইন্টু টেন আলফা। এখন তো দেখ, আমি মনে করি তোমরা এখন প্রত্যেকেই এই জির মানটি এবং এম এর মানটি খুব সহজেই বের করতে পারবে, শুধুমাত্র মানগুলো বসাতে হবে আর ক্যালকুলেটরে সুন্দর করে খুব শান্তভাবে যথাযথভাবে প্রেস করে হিসাবটি বের করতে হবে, আর কোনো কঠিন কিছু এর ভিতরে নেই। তারপরে আমরা দেখার চেষ্টা করি জির মানটি হবে তাহলে 8 বাই 2 ইন্টু সেক 30, তাহলে জির মানটি এখান থেকে বের হবে, আমি যেটা করে বের করেছি 4.619 মিলিমিটার। আশা করি তোমাদের সাথে মিলবে। এবং এম এর মানটা কি হবে? ই প্লাস জি প্লাস পি বাই 2 ইন্টু টেন আলফা, তাহলে ইর মান 7.350, জির মান 4.619 প্লাস 8 বাই 2 ইন্টু টেন 30। তাহলে এখান থেকে আমরা যে সকল কিছু হিসাব করি তাহলে এম এর মানটি বের হবে হচ্ছে 14.278 মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে বেস্ট সাইজ অফ ওয়্যারের মানটিও বের করতে পারলাম, এবং ইফেক্টিভ ডায়ামিটারের সূত্র যেহেতু আমরা ডিটেলসটি জানি, প্রতিপাদন করা ভালো করে বুঝি এবং বের করতে পারি, সে কারণে ওর মধ্য থেকে যে কোনো একটি মানকে যখন আমরা বের করতে বলবে বা বলা হবে বা প্রয়োজন হবে, যেমন এই প্রবলেমে বলেছিল যে তোমরা ওয়্যারের এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে দূরত্ব সেটি বের করো এম এর মান, আমরা ঠিক সেটি কিন্তু পার্শ্ব পরিবর্তন করে বের করে ফেলতে পারলাম। ঠিক এইভাবে আমাদের এই অধ্যায়ের বা এই রিলেটেড যে কোনো হিসাব আমরা সহজেই করে ফেলতে পারবো। আশা করি তোমরা এই জাতীয় সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। আমরা একদম সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা সেটি নির্দ্বিধায় কমেন্টসে লিখে আমাকে জানাবে, অথবা অন্য কোনো মাধ্যম যদি আমার সঙ্গে যোগাযোগ করার তোমার জানা থাকে সেখানে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তার উত্তর দেওয়ার, এবং আগামী সেশনে তোমাদের সঙ্গে আবার পুনরায় কথা হবে এই প্রত্যাশা করি। তবে বাড়ির কাজ হিসাবে এই সেশনে তোমাদের কোনো বাড়ির কাজ নেই বলে আমি জানাচ্ছি, কারণ এই যে আলোচনাটি হলো এই আলোচনা সাপেক্ষে যে